আসসালামুআলাইকুম। নজরুলস ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আজকের আলোচনার বিষয়টি হচ্ছে ক্যাপিটাল বাজেটিং বা মূলধন প্রাক্কলন পার্ট 3। এর আগে আমি আরও 2টি পার্ট নিয়ে আলোচনা করেছি অধ্যায় থেকে। যারা সেগুলো দেখেননি তারা উপরের আই বাটনে ক্লিক করলে টিউটোরিয়ালগুলো দেখতে পারবেন। আজকের আলোচনার বিষয়টি যেটি আমি নির্ধারণ করেছি সেটি মূলত এসএসসির অধ্যায় 5-এ রয়েছে এবং এইচএসসির অধ্যায় 8-এ রয়েছে এবং B.B.A এবং M.B.A-রও বিভিন্ন অধ্যায়ে সেটি রয়েছে। যদিও এই অঙ্কগুলো মূলত এসএসসির জন্যই প্রযোজ্য, এইচএসসিতেও এই অঙ্কগুলো এসে থাকে, আর B.B.A M.B.A-তে এই অঙ্কগুলো সচরাচর কম আসে, একটু ডিফারেন্ট ওয়েতে সে অঙ্কগুলো আসে। তারপরে সবাই টিউটোরিয়ালটি আপনারা দেখতে পারেন। তাহলে শুরু করা যাক আজকে টিউটোরিয়ালটি। আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আমি একটি প্রশ্ন নিয়েছি। প্রশ্ন শুরুতেই দেখতে পাচ্ছেন বিনিয়োগ লেখা আছে। বিনিয়োগ আমি 500 ধরেছি, আর 3টি বছর নিয়েছি, 3টি বিক্রয় নিয়েছি। এডিশনাল তথ্য হিসেবে আমি নিয়েছি ভগ্নাবশেষ মূল্য 50 টাকা, চলতি খরচ নিয়েছি হচ্ছে 30%, যেটি বিক্রয়ের উপর ধার্য করতে হবে। স্থায়ী খরচ নিয়েছি 100 টাকা এবং কর হার নিয়েছি হচ্ছে 40%। এগুলো প্রশ্নে আমি ধরে নিয়েছি। আমাকে নির্ণয় করতে হবে হচ্ছে গড় মুনাফার হার বা অ্যাভারেজ রেট অফ রিটার্ন। আমাকে এটি নির্ণয় করতে হবে। অ্যাভারেজ রেট অফ রিটার্ন বা গড় মুনাফার হার করতে হলে যে টাকাটি প্রয়োজন সেটি হচ্ছে কর পরবর্তী নিট মুনাফা। এটি কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটি কিন্তু আমরা অলরেডি পার্ট 2-এ দেখিয়েছি। শুরুতে আমাদের যে ডেটাটি প্রয়োজন হবে সেটি হচ্ছে অবচয়। কিভাবে অবচয় বের করতে হবে? অবচয়ের একটি সূত্র রয়েছে। অবচয়ের সূত্র হচ্ছে বিনিয়োগ বিয়োগ ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই হচ্ছে সময়। আপনারা দেখতেই পাচ্ছেন বিনিয়োগ আমার রয়েছে 500, আমরা এখানে 500 বসিয়েছি। ভগ্নাবশেষ মূল্য রয়েছে 50, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন ভগ্নাবশেষ মূল্য 50। সচরাচর এসএসসি লেভেলের অঙ্কে ভগ্নাবশেষ মূল্য থাকে না, এইচএসসি B.B.A M.B.A-তে সবসময় এটি থাকে। আর 50 টাকা তাহলে ভগ্নাবশেষ মূল্য বসালাম। সময় যেহেতু 3 বছর তাই এখানে আমি 3 বসিয়েছি। 500 থেকে 50 বাদ দিলে থাকবে 450, সেটিকে 3 দিয়ে ডিভাইড করলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 150। সেটি হচ্ছে আমাদের অবচয়। এর পরবর্তীতে আমাদের যে ক্যালকুলেশনটি করতে হবে সেটি হচ্ছে কর পরবর্তী নিট মুনাফা বা ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। কারণ গড় মুনাফার হার নির্ণয় করতে গেলে অবশ্যই আমাদের কর পরবর্তী নিট মুনাফাই প্রয়োজন। এটির জন্য আমি 4টি কলাম নিয়েছি, আর এখানে আমি প্রথমে বিবরণ নিয়েছি, আর বছর যেহেতু 3টি তাই বছর 1, 2, 3 নিয়েছি। আর পরিমাণ টাকা যদি আপনি লক্ষ লেখেন বা কোটি লেখেন, তাহলে যদি টাকাগুলো লক্ষে থাকে বা কোটিতে থাকে তাহলে আপনি কিন্তু এখানে শর্ট করে লিখতে পারবেন। 10 লক্ষ হলে 10 লিখলেই চলবে, 12 লক্ষ হলে 12 লিখলেই চলবে। এটি আপনি পরিমাণ টাকা লক্ষ লিখে দিলেই চলে যাবে। যেহেতু আমার ছোট টাকা তাই তারপরে বোঝানোর জন্য আমি এখানে পরিমাণ টাকা লিখেছি। শুরুতে আমাদের ক্যালকুলেশন করতে গেলে প্রয়োজন হবে হচ্ছে বিক্রয়। দেখতেই পাচ্ছেন বিক্রয় আমার 3টি দেয়া আছে, 400, 200 এবং 600। তাই আমি এখানে প্রথম বছরে 400, দ্বিতীয় বছরে 200 এবং তৃতীয় বছরে 600 বসিয়েছি। বিক্রয় থেকে আমাকে লেস করতে হবে হচ্ছে চলতি খরচ। চলতি খরচের অন্য নাম হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। এটি হচ্ছে 30%। প্রশ্নে এখানে এটি দেয়া ছিল, বিক্রয়ের উপর ধরতে হবে। তাহলে বিক্রয়ের 400 টাকার যদি আমি 30% করি 120 টাকা, 200 টাকা 30% করলে 60 টাকা এবং 600 টাকা 30% করলে আমার আসছে হচ্ছে 180 টাকা। পরবর্তীতে আমার লাগবে হচ্ছে স্থায়ী খরচ। স্থায়ী খরচ হচ্ছে 100 টাকা। এটা বাই ডিফল্ট সবগুলোর জন্যই প্রযোজ্য, তাই প্রথম বছরও 100, দ্বিতীয় বছরও 100 এবং তৃতীয় বছরও 100 আমি বসালাম। পরে লাগবে হচ্ছে আমার অবচয়। অবচয় 150 টাকা, এটি আমি আগেই বের করে রেখেছি, তাই আমি প্রত্যেক বছরই 150, 150, 150 বসিয়ে দিলাম। এবার যদি আমি বিক্রয় 400 থেকে এই নিচের যে 3টি টাকা আমি লিখেছি সেটি যদি যোগ করে বিয়োগ দিয়ে দিই তাহলে আমি পেয়ে যাচ্ছি এই কলামে 30। 200 থেকে যদি আমি 60, 100 এবং 150 যোগ করে বিয়োগ দিই তাহলে আমি এখানে মাইনাস 150 টাকা পাচ্ছি। আর 600 টাকা থেকে যদি আমি 180, 100 এবং 150 টাকা যোগ করে বিয়োগ করি তাহলে আমি পেয়ে যাচ্ছি 170 টাকা। এই টাকাটির নাম হচ্ছে কর পূর্ব নিট মুনাফা বা ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স। এইখান থেকে আমাকে কর বাদ দিতে হবে। কর এখানে আমি ধরেই নিয়েছি 40%, তাই এখানে 40% লিখেছি। কার উপর ধরব? কর পূর্ব নিট মুনাফার উপর ধরব। তাই আমি যদি 30 টাকার 40% করি 12 টাকা হবে। 110 টাকার কোনো কর ধার্য করিনি, এর কারণ হচ্ছে 110 টাকাটি নিজেই মাইনাস ফিগারে আছে। তাই যেহেতু মাইনাস ফিগারে আছে, মাইনাস ফিগারের টাকার উপরে অবশ্যই কখনোই কোনো কর ধার্য করার প্রয়োজন নেই।
170 টাকার 40% করলে 68 টাকা আসছে। এখন আমি যদি কর পূর্ব নিট মুনাফা থেকে করের অ্যামাউন্টগুলো বাদ দিয়ে দিই তাহলে আমি পেয়ে যাচ্ছি 30 টাকা থেকে 12 বাদ দিলে 18 টাকা। 110 টাকা থেকে যেহেতু বাদ দেওয়ার কিছু নেই তাই এটি 110 টাকায় মাইনাস ফিগারে থেকে গেল। 170 টাকা থেকে যদি 68 টাকা বাদ দিই তাহলে 102 টাকা। এটি হচ্ছে আমার কর পরবর্তী নিট মুনাফা বা ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, যেটি আমাদের অঙ্ক করার জন্য অতীব জরুরি ছিল। কারণ গড় মুনাফা করতে গেলে অবশ্যই আমার কি লাগবে, কর পরবর্তী নিট মুনাফাই লাগবে, অন্য কোনো টাকা দিয়ে গড় মুনাফার হার নির্ণয় করা যায় না। এবার তাহলে মূল অঙ্কে আসা যাক। 3টি স্টেপ ফলো করতে হয় গড় মুনাফার হার করতে গেলে, সেটি আমি ভিডিও টিউটোরিয়ালে পার্ট 2 এবং 1-এ অলরেডি বলেছি। প্রথমে করতে হবে হচ্ছে গড় মুনাফা বা অ্যাভারেজ রিটার্ন। তো গড় মুনাফা বা অ্যাভারেজ রিটার্ন করতে আমার সূত্রটি হচ্ছে কর পরবর্তী নিট মুনাফার যোগফল ডিভাইডেড বাই হচ্ছে সময়। তাহলে কর পরবর্তী নিট মুনাফা দেখতেই পাচ্ছেন 18, আমি এখানে 18 বসালাম, -110 বসালাম, 102 তাই এখানে 102 বসালাম। আর সময় যেহেতু 3 বছর তাই এখানে 3 বসিয়েছি। উপরের ডেটাগুলো যোগ করে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 3.333। এটি হচ্ছে গড় মুনাফা বা অ্যাভারেজ রিটার্ন। সেকেন্ড স্টেপে আমাকে করতে হবে হচ্ছে গড় বিনিয়োগ বা হচ্ছে অ্যাভারেজ ইনভেস্টমেন্ট। এটির সূত্র হচ্ছে বিনিয়োগ যোগ ভগ্নাবশেষ মূল্য ভাগ 2। এখানে আপনাদের খেয়াল রাখতে হবে অবচয় নির্ণয় করার সময় বিনিয়োগ বিয়োগ ভগ্নাবশেষ মূল্য হয়, আর গড় বিনিয়োগ বের করার সময় বিনিয়োগ যোগ ভগ্নাবশেষ মূল্য হয়। এখানে সময় দিয়ে ভাগ হয়, এখানে অলওয়েজ 2 দিয়ে ভাগ হয়। তাহলে অবচয় সূত্রের সাথে গড় বিনিয়োগের সূত্রের একটা রিলেশন রয়েছে, যেটা প্রায় আমরা ভুল করে ফেলি, এখানে একটু খেয়াল রাখতে হবে। তো দেখতেই পাচ্ছেন বিনিয়োগ আমার 500 টাকা ছিল, আমি এখানে 500 টাকা বসিয়েছি। ভগ্নাবশেষ মূল্য এখানে 50 টাকা ছিল তাই 50 টাকা বসিয়েছি। আর 2 সবসময় হবে নিচে, তাই 500 টাকাকে 50 টাকার সাথে যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি 275 টাকা। এটি হচ্ছে আমাদের গড় বিনিয়োগ বা অ্যাভারেজ ইনভেস্টমেন্ট। এবার থার্ড এবং ফাইনাল স্টেপে আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে গড় মুনাফার হার বা অ্যাভারেজ রেট অফ রিটার্ন। এটি করতে গেলে আমাদের যে সূত্র সেটি হচ্ছে গড় মুনাফাকে গড় বিনিয়োগ দিয়ে ভাগ দিয়ে 100 দিয়ে মাল্টিপ্লাই করলেই কিন্তু হয়ে যাবে। তাহলে গড় মুনাফা দেখতেই পাচ্ছেন আমরা এখানে 3.333 বের করেছি, এটি বসালাম 3.333। আর গড় বিনিয়োগ আমরা এখানে 275 বের করেছিলাম, বসালাম এবং 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাই 3.33কে 275 দিয়ে ভাগ দিয়ে যদি 100 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 1.212%। এটি হচ্ছে আমাদের প্রশ্নের অ্যাভারেজ রেট অফ রিটার্ন বা গড় মুনাফার হার। এবার এই অঙ্ক এখানেই শেষ, কিন্তু এই অঙ্কে আমি এডিশনাল আর একটু কাজ করে আপনাদেরকে দেখাতে চাচ্ছি, তা না হলে এই কাজের জন্য আমাকে আবার পরবর্তীতে আরেকটি টিউটোরিয়াল তৈরি করতে হবে। সেই কাজটি হচ্ছে আমরা পার্ট 2-এ দেখেছিলাম যে কিভাবে কর পরবর্তী নিট মুনাফা নির্ণয় করতে হয়, সেটা আমি এখন করে দেখালাম। তারপরে কিভাবে নগদ প্রবাহ নির্ণয় করতে হয় সেটি আমাদের প্রয়োজন হবে। নগদ প্রবাহ নির্ণয় করতে গেলে যে কাজটা আমাকে করতে হবে সেটি হচ্ছে এখানে কর পরবর্তী নিট মুনাফার সাথে শুধুমাত্র অবচয় যোগ করলেই হবে। অবচয় আমরা জানি 150 টাকা, অলরেডি আমরা উপরে দেখেছি 150 টাকা, এই যে দেখতেই পাচ্ছেন। আর ভগ্নাবশেষ মূল্য দেখতেই পাচ্ছেন 50 টাকা ছিল। এই 50 টাকাটা আমরা এখানে যোগ দিলাম। কেন শেষ বছরে যোগ দিলাম সেটিও কিন্তু আমি পার্ট 2-এ টিউটোরিয়াল করার সময় অবশ্যই দেখিয়েছিলাম। ভগ্নাবশেষ মূল্য শেষ কলামের সাথে বা শেষ বছরের সাথে যোগ হয়। এখন আমরা যদি এই যোগফলটি নামিয়ে ফেলি এখানে হচ্ছে 168 টাকা হবে, এখানে 168 টাকা। এখানে 150-এর সাথে যদি 150 আমরা ক্যালকুলেশন করি তাহলে +40 চলে আসবে, আর এখানে চলে আসবে 302 টাকা। এই টাকাটির নামই হচ্ছে নগদ প্রবাহ বা নগদ আন্তঃপ্রবাহ। এটার অন্য নাম হচ্ছে ক্যাশ ফ্লো বা ক্যাশ ইনফ্লো, যাই বলেন না কেন। তাহলে ক্যাশ ফ্লো বা নগদ আন্তঃপ্রবাহ দিয়ে কিন্তু অন্য যে অঙ্কগুলো রয়েছে পিবিপি, এনপিবি, তারপরটা হচ্ছে আইআরআর, এমআইআরআর, প্রফিটেবিলিটি ইন্ডেক্স, ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড, বাকি যে 6টি অঙ্ক ছিল সেটি কিন্তু নগদ আন্তঃপ্রবাহ লাগবে অঙ্ক করার জন্য। আর শুধুমাত্র গড় মুনাফার হার নির্ণয় করার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে কর পরবর্তী নিট মুনাফা, যেটি আমরা অঙ্ক শুরুতেই করে দেখিয়েছি। আর এডিশনাল যে কাজটুক করেছি এই কাজটুক করে দেখানোর কারণ হচ্ছে না হলে আমার পরবর্তীতে আরেকটি টিউটোরিয়ালে এটার জন্য একটি টিউটোরিয়াল তৈরি করতে হবে, যেটি অবশ্যই সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাবে এবং আপনাদেরই অসুবিধা হয়ে যাবে। আশা করি আপনাদেরকে ভিডিওটি বোঝাতে সক্ষম হয়েছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন।
এবং অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।